আপনারা এখন কনফার্ম করেন তো সাউন্ড আছে কিনা। এখন কনফার্ম করেন তো সাউন্ড আছে কিনা। আপনারা এখন একটু কনফার্ম করেন সাউন্ড আছে কিনা। লাইভে 15 জন আসছে। ইতি, ওয়ালাইকুম সালাম। লাইভে 15 জন আসছে। ইতি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এই অংশটা আমরা অনেকেই হয়তো বা এর আগে পড়েছি। আজকে আমরা বুঝতে চেষ্টা করব যে আমাদের কোথাও ঘাটতি আছে কিনা বা আচ্ছা, সাউন্ড এখন কেমন হচ্ছে, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখেন। সাউন্ড ঠিক আছে কিনা দেখেন। সাউন্ড ঠিক থাকলে একটু সাউন্ড ওকে বলেন। সাউন্ড ওকে। সাউন্ড ঠিক থাকলে একটু কনফার্ম করেন সাউন্ড ওকে। শেখ আব্দুর রহমান, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কনফার্ম করেন সাউন্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা বা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট এটা কনফার্ম করলেই হবে। সাউন্ড এখনো কম মনে হচ্ছে? সাউন্ড কম মনে হচ্ছে, এটার কারণ কি? এবার একটু বলেন তো সাউন্ড কম মনে হচ্ছে কিনা। শ্রাবন্তী চৌধুরী, শ্রাবন্তী চৌধুরী আরেকবার একটু কনফার্ম করেন সাউন্ড কম কিনা। সাউন্ড যদি ঠিক থাকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সাবিহা আক্তার, ধন্যবাদ আপনাকে। সাউন্ড, সাজিব হোসেন ভাই সাউন্ড কম লাগতেছে আপনার কাছে? সজীব হোসেন, সাউন্ড কম মনে হচ্ছে আপনার কাছে? জি স্যার, এখন ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। জয়শ্রী নমস্কার আপনাকে। শ্রাবন্তী কম সাউন্ড। আচ্ছা, পারফেক্ট থাকলে আমরা ক্লাসে চলে যাই। আর আপনারা যারা যাদের কাছে সাউন্ড কম মনে হচ্ছে তারা একটু মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে দেন। ঠিক আছে, মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে দেখেন সাউন্ড বাড়ে কিনা। ঠিক আছে, যদি সাউন্ড ওকে হয় আমরা আজকে ক্লাসে চলে যাব, সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। ওকে, আচ্ছা, এই ইতিহাস জানতে হলে আমাদের কিছু ইতিহাসের উপাদানের উপর আশ্রয় করতে হয়। অর্থাৎ আমরা এখন যে ইতিহাসগুলো বলি বা জানি, একটু ঘোলা মনে হচ্ছে।
আচ্ছা আচ্ছা এগুলো মনে দেখা যাবে না একটু, তাহলে আপনারা অনেকেই দেখবেন না, তাহলে একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা আচ্ছা হোয়াট এভার, আশা করি এখন মনে হয় ক্লিয়ার না, একটু ঝাপসা আছে। আচ্ছা এখন দেখি, আচ্ছা একটু ঠিক করে নিই, সিস্টেমটা একটু ঠিক করে নিই, আমি ক্লাসে যাব। আচ্ছা ওকে এখন ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে ক্লাসে চলে যাই। আচ্ছা একটু দেখি, আমরা একটু ব্যাক করি তাহলে একটু পিছনে। ইতিহাসের যে উপাদানগুলো আছে, অর্থাৎ ইতিহাস আমরা যে উৎস থেকে জানি সেই উপাদানকে আমরা আসলে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অলিখিত উপাদান, আচ্ছা আচ্ছা ইতিহাসের উপাদানগুলো তো মূলত আমরা তিনটে উৎস থেকে জানি। একটা উৎসকে বলি আমরা লিখিত, একটাকে বলি আমরা লিখিত উপাদান, আচ্ছা আরেকটা হচ্ছে অলিখিত উপাদান, অলিখিত উপাদান, এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পরিব্রাজক। এই তিনটা উৎস থেকে মূলত আমরা ইতিহাস সম্পর্কে জানি। ক্লিয়ার? তাহলে এই তিনটে উৎস থেকে আমরা ইতিহাস, যে বর্তমান ইতিহাসটা সেটা জানি। এখন যে কি লিখিত ইতিহাসের মধ্যে আমরা দুই শ্রেণীর ইতিহাস দেখি। একটা হচ্ছে দেশীয় উৎস, আর একটা হচ্ছে বিদেশি উৎস। আচ্ছা আপনাদের কি দেখতে সমস্যা হয়? লেখা ক্লিয়ার না, ঠিক আছে, এটা আমিও বুঝতে পারছি, লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিই, বুঝতে পারছি।
আচ্ছা, এখন দেখেন আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা, তারপরেও ক্লিয়ার মনে হচ্ছে না। উফ, 20 মিনিট চলে গেছে, এখনো ক্লাসটাকে উঠতে পারিনি। আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে চেষ্টা করি যতটুকু। আচ্ছা, পিডিএফ দিলে পিডিএফে আপনারা পুরোটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ক্লাসটা রান করি তাহলে। একটা হচ্ছে লিখিত উপাদান, আরেকটা হচ্ছে অলিখিত উপাদান, আরেকটা হচ্ছে পরিব্রাজক। ঠিক আছে, এই লিখিত উপাদানগুলোর মধ্যে কি আছে? লিখিত উপাদানের মধ্যে কিছু উপাদান আছে দেশীয় উপাদান এবং কিছু উপাদান আছে বিদেশি উপাদান। ঠিক আছে, আচ্ছা, ফোকাস নিচ্ছে না। ঠিক আছে, আমি ভাবছি ফোকাস নিবে। আচ্ছা, আরও তো খারাপ অবস্থা। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, এখন ঠিক আছে কিনা একটু দেখেন তো। আমার মনে হয় ঠিক আছে।
ওকে, এখন মনে হয় কিছু ঠিক আছে। একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান এখন ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে ইতিহাসের উপাদানকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি: লিখিত উপাদান, অলিখিত উপাদান এবং পরিব্রাজক। লিখিত উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: দেশীয় লিখিত উপাদান এবং বিদেশি লিখিত উপাদান। দেশীয় লিখিত উপাদানের মধ্যে এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আর্যদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থটার নাম হচ্ছে ঐতরেয় আরণ্যক। এই ধর্মগ্রন্থটা ঋষি মহিদাস কর্তৃক প্রণীত হয়। তাহলে ঐতরেয় আরণ্যক এই গ্রন্থটাতেই প্রথম আমরা যেটা পাই সেটা হচ্ছে বঙ্গ। বঙ্গ এই শব্দটা আমরা প্রথম পাই হচ্ছে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঠিক আছে, তাহলে এই যে ঐতরেয় আরণ্যক গ্রন্থটা, যেটা আর্যদের ধর্মীয় গ্রন্থ হিসেবে আমরা জানি, ঠিক আছে, ধর্মীয় গ্রন্থ হিসেবে জানি, এইটাকে আমরা বলি অন্যতম ইতিহাসের অন্যতম উপাদান। আচ্ছা, এরপরে যদি দেখি সেটা হচ্ছে অর্থশাস্ত্র। মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্য কর্তৃক চাণক্য কর্তৃক, ঠিক আছে, যে গ্রন্থ রচিত হয় বা কৌটিল্য কর্তৃক যে গ্রন্থ রচিত হয় সেটি হচ্ছে অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রে আমরা তৎকালীন মৌর্য যুগ এবং এর আগের যুগের বাংলার যে অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা সেই সম্পর্কে আমরা ধারণা পাই। সুতরাং এটাও হচ্ছে ইতিহাসের একটি অন্যতম উৎস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। আমরা যদি যে রাজা কনিষ্ক সম্পর্কে, অর্থাৎ শুঙ্গ এবং কনিষ্ক এই রাজ্যগুলোর সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কহলনের রাজতরঙ্গিনী এই গ্রন্থটা আমাদেরকে পড়তে হয়। তাহলে কহলনের রাজতরঙ্গিনী এটা একটা লিখিত দেশীয় লিখিত ইতিহাসের উৎস। এরপর হচ্ছে আকবরনামা বা আইনে আকবরী। এই বইটাতে সর্বপ্রথম বাঙ্গালা নামের শব্দ পাওয়া যায়। ঠিক আছে, বাংলা এই শব্দটি পাওয়া যায় কোথায়? এই শব্দটি পাওয়া যায় হচ্ছে আকবরনামা বা আইনে আকবরী গ্রন্থে। তাহলে পরীক্ষায় আসে আকবরনামা বা আইনে আকবরী এই গ্রন্থটির লেখককে, অর্থশাস্ত্র এই গ্রন্থটির লেখককে। তাহলে অর্থশাস্ত্র এই গ্রন্থটির লেখক হচ্ছে কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে, রাজতরঙ্গিনী লেখক হচ্ছে কহলন, আর আকবরনামা বা আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আরেকটা বই আছে যেটাকে আমরা বলি রামচরিত। এই গ্রন্থটি সন্ধ্যাকর নন্দী কর্তৃক লিখিত। এই বইতে আমরা মাৎস্যর ন্যায় সম্পর্কে জানি। এই বই থেকে আমরা পাল শাসনের পূর্বের অবস্থা সম্পর্কে বা পাল শাসন সম্পর্কে জানি, কারণ এটি রামপালের সময়ে রচিত হয়েছিল। তাহলে আমরা এই পাঁচটা দেশীয় যে বই, সে বই সম্পর্কে আমরা খুব আরও আছে ওইগুলো আলোচনা করে আমরা তারপরে যাই। এরপরে 6 নম্বরে দেখেন, 6 নম্বরে হচ্ছে রিয়াজ আজ সালাতিন। এই বইটার লেখক কে? এই বইটার লেখক হচ্ছে গোলাম আল সলিম। এই গোলাম আল সলিম উনি একজন এই দেশীয় মুসলমান এবং ব্রিটিশদের উৎসাহে তিনি এই অঞ্চলে মুসলমানদের যে বিজয় 1204 সালের পরে সেই বিজয় গাথাকে উনি যে বইতে লেখেন সেই বইটার নাম হচ্ছে রিয়াজ আজ সালাতিন। তাহলে এখানে আমরা টোটাল কয়টা বই দেখতেছি একটু যদি খেয়াল করি, টোটাল আমরা দেশীয় উৎস হিসেবে এখানে 6টা বইয়ের কথা দেখতেছি। একটা হচ্ছে ঐতরেয় আরণ্যক, আরেকটা হচ্ছে অর্থশাস্ত্র, দেন রাজতরঙ্গিনী, আকবরনামা, রামচরিত এবং রিয়াজ আজ সালাতিন। এখন যদি আমরা বিদেশি যে উৎসগুলো বই দেখি, একটা হচ্ছে তবকাত-ই-নাসিরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই বইগুলা নাম প্রায় আসে। তাহলে তবকাত-ই-নাসিরি এই গ্রন্থটির রচয়িতাকে মিনহাজুস সিরাজ। আরেকটা যদি বলি ঐতিহাসিক দলিল, এই ঐতিহাসিক দলিল গ্রন্থটির লেখা হচ্ছে সুমা কিয়ান। তাহলে
এই যে বইগুলোর নাম, এই বইগুলোর নাম আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যে এখন হয়তো প্রশ্ন আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে প্রশ্নটা কেন আসলো, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ কোনটা দেখলাম? সর্বশেষ দেখলাম আমাদের ঐতিহাসিক সুমাকিয়ান। ঐতিহাসিক সুমাকিয়ান উনি একজন চৈনিক লেখক। উনি একজন চৈনিক লেখক। এই চৈনিক ইতিহাসবিদ বা পরিব্রাজক, ওনার যে গ্রন্থ সেটি হচ্ছে কি? আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে এটা কি কহলন নাকি কলহন? আচ্ছা, এটার সঠিকটা হচ্ছে ক ল হন। হ আগে চলে আসছে, এটা এখন এক্ষেত্রে আমরা ঠিক করে দেব আমরা যখন শীট দেব। আচ্ছা, এটা হচ্ছে কলহন, ঠিক আছে? কহলন না, কলহন। এটা ওনার বইটা হচ্ছে রাজতরঙ্গিনী। কল হন বা কলহন যেভাবেই বলে। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এরপরে যদি আমরা দেখি ইতিহাসের উপাদানের মধ্যে কিছু উপাদান আছে অলিখিত উপাদান। কিছু উপাদান কেমন হচ্ছে? না, সুমাকিয়ান তার বইটা বাংলায় লিখে নাই। সুমাকিয়ান তার বইটা তাদের চৈনিক ভাষায় লিখে, পরে সেটা অনুবাদিত হয়, অনুদিত হয় আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখি এটা যে ভেজালে বললাম। আচ্ছা, এরপরে আমরা দেখি ইতিহাসের কিছু অলিখিত উপাদান আছে। এই অলিখিত উপাদানগুলো কি? আচ্ছা, ব্লাডটা ঠিক হয়ে যাবে, আপনারা একটু খেয়াল করেন, ব্লাড ঠিক হয়ে যাবে। আজকে একটু বেশি ডিস্টার্ব করতেছে মনে হয়, আজকে আপনাদের একটু বেশি কষ্ট দিচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে ইতিহাসের কিছু অলিখিত উপাদান আছে। অলিখিত উপাদানগুলি কী কী? অলিখিত উপাদানগুলো হচ্ছে যেমন মুদ্রা, আচ্ছা তাহলে এই অলিখিত উপাদান অর্থাৎ যেখানে সরাসরি ইতিহাস লেখা নেই, যেমন আমরা বিভিন্ন রাজার বা বাদশার আমলে মুদ্রা দেখি, সেই মুদ্রাগুলোতে বিভিন্ন রাজার গুণগান বা রাজার ছবি লেখা থাকে, সেখানে আমরা বুঝতে পারি ওই মুদ্রাটা ওই রাজার কর্তৃক প্রচলিত। বিভিন্ন শিলালিপি দেখি, বিভিন্ন স্তম্ভলিপি দেখি। শিলালিপি মানে হচ্ছে পাথরে যদি কোনো কিছু লেখা থাকে, কোনো বাণী লেখা থাকে, সেটাকে আমরা বলি শিলালিপি, ঠিক আছে? পাথরে যদি কোনো কিছু লেখা থাকে সেটাকে বলি আমরা শিলালিপি। আচ্ছা, আর স্তম্ভলিপি মানে হচ্ছে
কোনো ইমারত বা স্তম্ভের গায়ে যদি কোনো কিছু লেখা থাকে সেটাকে আমরা বলি স্তম্ভলিপি। আর তাম্রলিপি মানে হচ্ছে তামার পাতে বা তাম্র শাসন যুগে যে তামার পাতে যে লেখা হতো সেটাকে আমরা বলি তাম্রলিপি। আর বিভিন্ন মসজিদ বা বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের টেরাকোটা বা খোদাই করা বিভিন্ন যেটাকে বলে আমরা গ্রাফিতি, এই গ্রাফিতি লেখা থাকতো, সেখানে মূলত ইতিহাস লেখা থাকতো। তাহলে আমরা দেখি কি বলে ইতিহাসের যে অলিখিত উপাদান, এই অলিখিত উপাদানের মধ্যে কি আছে? অলিখিত উপাদানের মধ্যে আছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি এবং ইমারত। আচ্ছা, এরপরে আমরা দেখি পরিব্রাজক। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে পরিব্রাজক। আচ্ছা, পরিব্রাজকের মধ্যে প্রথম যার সম্পর্কে আমাদের ইতিহাসে মোটামুটি প্রথম পাওয়া যায়, যিনি হচ্ছে আলেকজান্ডারের সময় আলেকজান্ডারের গ্রিক ভাষাভাষী যে ঐতিহাসিক এই ভারত সম্পর্কে গ্রন্থ লেখেন, গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা। সেই ইন্ডিকা গ্রন্থ মূলত চন্দ্রগুপ্তের মৌর্য যে শাসনামল, সেই শাসনামলে এটি লিখিত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, মেগাস্থিনিস কার শাসনামলে ভারতে আসেন বা পরিব্রাজক হিসেবে আসেন? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস কর্তৃক লিখিত বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, এই ইন্ডিকা বইতে উনি ভারত সম্পর্কে বলেন। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিব্রাজক হচ্ছে ফাহিয়ান, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে আসেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে হচ্ছে মৌর্য শাসনের পরে যে গুপ্ত শাসন, ঠিক আছে, সেই গুপ্ত শাসনের সময় আসে ফাহিয়ান। এবং ওনার যে বই লেখেন সে বইটি হচ্ছে ফু কুয়ো কিং। আচ্ছা, ওকে। এরপরে পরপর আমরা দেখি হিউয়েন সাং, উনি যে বইটা লেখেন এটার নাম হচ্ছে সিদ্ধি, এবং উনি হর্ষবর্ধনের সময় আসেন। হর্ষবর্ধন হচ্ছে পুষ্যভূতি যে রাজ্য, সে পুষ্যভূতি রাজ্যের রাজা। পুষ্যভূতি রাজ্যের রাজা, ঠিক আছে। এই হর্ষবর্ধনের সমসাময়িক কে ছিল? হর্ষবর্ধনের সমসাময়িক ছিল শশাঙ্ক। হর্ষবর্ধনের সমসাময়িক কে ছিল? সমসাময়িক ছিল শশাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে হিউয়েন সাং কোন সময়ে আসেন? হর্ষবর্ধনের সময়ে আসেন। উনি সিদ্ধি নামক গ্রন্থ রচনা করেন, ফাহিয়ান ফু কুয়ো কিং নামে গ্রন্থ রচনা করেন, এবং মেগাস্থিনিস ইন্ডিকা নামে গ্রন্থ রচনা। এরপরে 4 নম্বর যে গুরুত্বপূর্ণ পর্যটক উনি হচ্ছেন ইবনে বতুতা। ইবনে বতুতা মাত্র 25 বছর বয়সে 1333 সালে সর্বপ্রথম ভারতে আসেন। তখন ভারতের যে সুলতান ছিলেন, সুলতান মোহাম্মদ বিন তুগলক, উনি এই মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন প্রথমবার। দ্বিতীয়বার উনি যখন আসেন তখন বাংলায় উনি আসার পরে উনি সিলেট গমন করেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য, ঠিক আছে। উনি যখন আসেন তখন ছিল মোহাম্মদ বিন তুগলকের সময়কাল। আচ্ছা, এরপরে দেখেন মা হুয়ান, উনি গিয়াসউদ্দিন আজম শাহের সময় আসেন। আর উনি যে বইটি লেখেন সেটা হচ্ছে ইং ইয়াই সেংলান।
আচ্ছা, এইখানে মূলত এই অংশে মূলত আমরা দেখলাম যে আমরা যে ইতিহাস জানি, এই ইতিহাসগুলোর ঐতিহাসিক উৎস কোন কোন গ্রন্থগুলো, ঠিক আছে? এই ইতিহাসেরগুলোর ঐতিহাসিক উৎস কোনগুলো? আচ্ছা, এরপরে আমরা জানবো বাঙালি জাতির ইতিহাস। অর্থাৎ আমরা আজকের যে বাঙালি জাতি বলা হয়ে থাকে, এই বাঙালি হচ্ছে একটি সংকর জাতি। কেমন জাতি? এই বাঙালি একটি সংকর জাতি। সুতরাং এই বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। কেন সংকর জাতি বলা হয়? ধরে নেওয়া হয় এই অঞ্চলের সবার আগে আসে নেগ্রিটো নামক একটি উপজাতি বা জাতি, যারা আফ্রিকা অঞ্চল থেকে আসে। এরপরে কারা আসে? এরপরে আসে অস্ট্রিক বা নিষাদরা। অস্ট্রিকের আরেক নাম কি? নিষাদ। তো অস্ট্রিক এবং নিষাদদের পরাজিত করে আরেক দল এই অঞ্চলে ক্ষমতায় বসে, তার নাম হচ্ছে দ্রাবিড় জাতি। তাহলে প্রথমে কারা আসে? নেগ্রিটোরা। এরপরে কারা আসে? অস্ট্রিক বা নিষাদরা। এরপরে আসে দ্রাবিড়রা। দ্রাবিড়দের পরাজিত করে আসে আর্যরা। আর আর্যদের পরে আসে মঙ্গোলিয়ানরা। মঙ্গোলিয়ান কারা? বাংলাদেশের যত উপজাতি আছে তারা তিব্বত অঞ্চল থেকে এদের আগমন ঘটে এবং এদেরকে বলে মঙ্গোলয়েড। আচ্ছা, মঙ্গোলিয়ান না, এটা আমরা মঙ্গোলয়েড বলবো। এই মঙ্গোলয়েডদের পরে আরবীয়রা আসে, হাসবিরা আসে, তুর্কিরা আসে, এরপরে ইউরোপীয়রা, বিশেষ করে ইউরোপীয় লিখি, এখানে অনেকরা আছে, ইউরোপীয়রা আসে। এই সব মিলিয়ে বাঙালি কেমন জাতি? এই সব জাতির সংমিশ্রণ রয়েছে বাঙালি জাতির রক্তে, এই জন্য বাঙালিকে বলা হচ্ছে সংকর জাতি। এখন যদি বলা হয় বাঙালি কেন সংকর জাতি, এই বাঙালি এই জন্যই সংকর জাতি, বিভিন্ন ধারার বা উপধারার জনগোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়ায় বা সংস্পর্শে এই বাঙালি জাতির উৎপত্তি। এটাকে যদি আমরা একটু সিস্টেমেটিক্যালি দেখি, তাহলে দেখি বাঙালি জাতি প্রথম যে জাতি থেকে, মূল যে জাতি থেকে উৎপত্তি বাঙালি জাতির, সেটা হচ্ছে নেগ্রিটো। এই যে সবগুলোই সমস্যা। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, দেখা যায়। ঠিক আছে, তাহলে প্রথম যে জাতি আছে সেটার নাম হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটো জাতি থেকেই মূলত বাঙালি জাতির উৎপত্তি। তাহলে প্রথম কারা আসে? নেগ্রিটো। দেখা যাচ্ছে নেগ্রিটো বিশাল সমস্যা। দেখা যাবে না আজকের ক্লাসটা এই কালার কম্বিনেশনের কারণে একবারে বাজেভাবে চলে হচ্ছে। আচ্ছা, এইভাবে দেখেন, এভাবে মোটামুটি দেখা যায়। আচ্ছা, তাহলে প্রথম কারা আসে? প্রথম হচ্ছে নেগ্রিটোরা আসে, পরে অস্ট্রিক বা নিষাদরা আসে, পরে দ্রাবিড়রা আসে, এরপরে কারা আসে? আর্যরা,
এরপরে আসে ভোটচনীয় বা মঙ্গোলীয়রা, এরপরে আরবীয়, হাবশি, তুর্কি, আফগান, মোগল, ইরানি এবং ইউরোপে আসে, এবং এই সবগুলো জাতির সংমিশ্রণে নতুন যে জাতি সেগুলোকে আমরা বলি বাঙালি জাতি। ঠিক আছে, তাহলে বাঙালি জাতিকে আমরা কেন সংকর জাতি বলি? কারণ এই জাতির মধ্যে নেগ্রিটো, অস্ট্রিক, এখন অস্ট্রিক মানে হচ্ছে যারা শিকার করে, আর আর্য মানে হচ্ছে যারা খুব পিউরেস্ট জাতি এবং যাদের প্রধান কাজ হচ্ছে চাষাবাদ করা। ঠিক আছে, আমাদের এই অঞ্চলে যখন আর্যরা আসে তখন তারা পশুপালন বিদ্যার খুব পারদর্শী ছিল এবং তাদের পশুপালন এই প্রক্রিয়াটা জানা ছিল। আর যারা অস্ট্রিক বা নিষাদ ছিল তারা মূলত শিকার করে জীবন ধারণ করত। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এই পরের স্লাইডে, আচ্ছা এটা রিলেভেন্ট না, এরপরে আমরা দেখি বাংলার প্রাচীন জনপদ। ঠিক আছে, আচ্ছা বাংলার প্রাচীন জনপদের মধ্যে আমরা প্রথমে দেখব এই চিত্রটা, আমরা একটু ভালো করে দেখি, আমরা ঠিক দেখতে পাচ্ছি কিনা একটু ভালো করে তাকাই। এটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। আচ্ছা, ওকে, এটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। এই প্রাচীন জনপদের মধ্যে উল্লেখযোগ্য কোন কোন জনপদগুলো ছিল? এই প্রাচীন জনপদের মধ্যে উল্লেখযোগ্য জনপদ ছিল পুন্দ্র, অর্থাৎ সবচেয়ে পুরনো যে জনপদ ছিল সেটা হচ্ছে পুন্দ্র জনপদ। এখন যদি প্রশ্ন করা হয় বাংলায় যে জনপদগুলো আছে সেই জনপদগুলোর মধ্যে সবচেয়ে পুরনো জনপদ বা সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? সেটা হচ্ছে পুন্দ্র জনপদ। এই পুন্দ্র জনপদে পুন্দ্র নামে এক ধরনের জাতি বসবাস করত। আর এই পুন্দ্র মানে হচ্ছে আখ, অর্থাৎ আখ চাষাবাদ করত, এমন জাতি বসবাস করত। ঠিক আছে, আচ্ছা এখন ক্লিয়ার কিনা একটু জানেন? আচ্ছা এখন ক্লিয়ার কিনা একটু জানান? আমার মনে হয় ক্লিয়ার। কোনো কনফিউশন না থাকলে আপনারা মানে আমার মনে হয় ক্লিয়ার, এটাতে সমস্যা নাই। আচ্ছা, নাহিন ইসলাম বৃষ্টি, গুড। আচ্ছা, তাহলে পুন্দ্র বলতে আমরা কোন কোন অঞ্চল বুঝি? যেমন এই যে পুন্দ্র শব্দটার আশেপাশে যে কালার আছে, যেমন এইটা 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 এইটা, এইগুলো হচ্ছে পুন্দ্র জনপদের অংশ। এগুলা যেমন বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ সেই ভূখণ্ডে পড়ে, এর বাংলাদেশ ভূখণ্ডের বাইরেও পড়ে। কোনগুলা? আচ্ছা, বাংলাদেশ ভূখণ্ডের বাইরে পুন্দ্র কোনগুলো? এটা হচ্ছে কোচবিহার, এটা হচ্ছে কোচবিহার, অর্থাৎ কোচবিহার আগে পুন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। আর এটা ছিল জলপাইগুড়ি, এটা হচ্ছে জলপাইগুড়ি। তাহলে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং এই যে দক্ষিণ দিনাজপুর, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এইগুলা বাংলাদেশের বাইরে কিন্তু পুন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, পুন্দ্রদের যে রাজধানী তার নাম ছিল পুন্দ্রনগর। পুন্দ্রদের রাজধানীর নাম কি ছিল? পুন্দ্রনগর। ঠিক আছে, ওকে। তাহলে পুন্দ্র সম্পর্কে আমরা যেটা জানলাম, পুন্দ্র ছিল তৎকালীন এই অঞ্চলের সবচেয়ে পুরনো জনপদ। পুন্দ্র মানে হচ্ছে আখ। এই অঞ্চলে পুন্দ্র নামে এক জনবসতি বসবাস করত। বর্তমানে রংপুর এবং রাজশাহী যে অঞ্চল, সেই রাজশাহী অঞ্চলের বিশাল অংশ জুড়ে যে জনপদ ছিল সেটা হচ্ছে পুন্দ্র জনপদ। ক্লিয়ার? আচ্ছা, এই পুন্দ্র জনপদের ভেতর আরেকটা জনপদ ছিল, নাম হচ্ছে বরেন্দ্র। ঠিক আছে, বা বারিন্দ্রী। বরেন্দ্র কোনগুলা? বরেন্দ্র জনপদ হচ্ছে, যদি আমরা বিশেষ করে খেয়াল করি, এই যে অংশটা, এটাকে আমরা বলি নওগাঁ। ঠিক আছে, এটা হচ্ছে
রাজশাহী, আর এটা হচ্ছে বগুড়া, দিনাজপুর এবং গাইবান্ধা এই অংশটা। তবে বইতে বেসিক্যালি বলা আছে রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর, তবে এই অঞ্চলগুলো হচ্ছে বরেন্দ্র। ঠিক আছে, তাহলে এই অঞ্চলগুলো বরেন্দ্র। বর্তমানে যেটা রাজশাহী বিভাগ, সেই রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলে বরেন্দ্র। তাহলে পুন্দ্র এবং বরেন্দ্র এটা বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের দুটি জনপদ ছিল। ঠিক আছে, পুন্দ্র এবং বরেন্দ্র বর্তমান বাংলাদেশের কি দেখা যাচ্ছে, বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলে ছিল। এরপরে হচ্ছে গৌড়। গৌড় কোনটা? এটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, আর এটা হচ্ছে ভারতের মালদহ। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের মালদহ। এবং এই অঞ্চলে হচ্ছে মুর্শিদাবাদ। এই মালদহ এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ছিল, অর্থাৎ মালদহ, মুর্শিদাবাদ এবং চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে ছিল গৌড়। রাঢ় কোনটা? আমরা যদি রাঢ় অঞ্চল খুঁজি, তাহলে এই যে রাঢ় হচ্ছে মূলত এই যে 24 পরগনা এবং এই যে নদিয়া, 24 পরগনা এবং নদিয়া এই দুটো অঞ্চল ছিল রাঢ়। রাঢ়ের আরেক নাম ছিল সূক্ষ্ম। রাঢ়ের আরেক নাম কি ছিল? সূক্ষ্ম। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঞ্চলটা, সেটা হচ্ছে বঙ্গ। এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন হবে। এই পুন্দ্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে, সমতট থেকে বেশি প্রশ্ন হবে। ঠিক আছে, আর গৌড় থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। তাহলে এই পুন্দ্র, গৌড়, বঙ্গ এবং সমতট এই অঞ্চলগুলো কোথায়, সেগুলো আমরা খুব ভালো করে জানব। এই বঙ্গের সীমানা যদি খুব বর্তমান দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে হচ্ছে বর্তমান খুলনা বিভাগ, এরপরে হচ্ছে বর্তমান খুলনা বিভাগ, বর্তমান ঢাকা বিভাগ এবং বর্তমান ময়মনসিংহ বিভাগ নিয়ে যে অঞ্চল ছিল সেটার নাম ছিল বঙ্গ। তাহলে বর্তমানের হিসাব আপনি করুন। ঠিক আছে, বর্তমানে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ অঞ্চল নিয়ে কি ছিল? বঙ্গ। এই বঙ্গের এই সীমানা ছিল ভাগীরথী নদী। ঠিক আছে, আর এই যে এই প্রশ্নটা বারবার আসে, সেটা হচ্ছে বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল কোন নদী? তাহলে এই বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল পদ্মা নদী। আচ্ছা, এই বঙ্গ জনপদের এই অংশের সীমানা ছিল ব্রহ্মপুত্র নদী, আর এই অংশের সীমানা ছিল মেঘনা নদী। কি ছিল? মেঘনা নদী। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল কোন নদী, তাহলে উত্তর হবে পদ্মা নদী। বঙ্গ জনপদের পূর্বের সীমানা ছিল কোন নদী? সেটা হচ্ছে মেঘনা নদী। আর এই মেঘনা নদীর পরেই আপনারা যে হলুদ অংশটা দেখতেছেন, এই মেঘনা নদীর পরেই যে এই হলুদ অংশটা দেখতেছেন, এটাকে প্রাচীনকালে বলা হতো সমতট। কি বলা হতো? সমতট।
আচ্ছা, বাসুদেব হালদার। আচ্ছা, আসলে পিডিএফে ওইটা দিলে তো আপনাদের পিডিএফ হয়ে যাবে 15 থেকে 20 পেজ। তখন কি করবেন বলেন? আপনারা এমনি পিডিএফ প্রিন্ট নিয়ে বহুত ঝামেলায় আছেন। ঠিক আছে, তারপরে চেষ্টা করব পিডিএফে বিষয়গুলোকে যদি ইনক্লুড করা যায়। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু জানান। আপনাদের এই জনপদ নিয়ে যে ধারণা ছিল সে ধারণাটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানান। আমি দরকার হলে আজকে এই জনপদ নিয়ে আরেকবার বলবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। চর্যাপদ থেকে বাংলা সাহিত্যে প্রশ্ন যেমন সবসময় থাকে, মধ্যযুগের সাহিত্য থেকে যেমন সবসময় থাকে, ঠিক আছে, এই অংশটুকু পড়লেও প্রায় এখান থেকে প্রশ্ন হয়। ভেরি বেসিক কোশ্চেন এখানে একটু জানান এখান থেকে এইভাবে পড়লে আপনাদের ক্লিয়ার হয় কিনা। ওকে, এরপরে আমরা কোন কোন জনপদ দেখলাম? প্রথম দেখলাম আমরা হচ্ছে পুন্দ্র জনপদ, যেটা বর্তমান বাংলাদেশের ভেতরেও আছে। আচ্ছা, এখন যদি পুন্দ্র জনপদকে আরেকটু ডিফাইন করি, আমরা একটু পেছনে আসি। যদি পুন্দ্র জনপদের কথা বলি, তাহলে পুন্দ্র জনপদের এই অঞ্চলের সীমানাটা দেখেন, এই অঞ্চলের সীমানাটা ছিল হচ্ছে যমুনা নদী বা ব্রহ্মপুত্র নদীর এই অংশটা, ঠিক আছে। আর পুন্দ্রের এদিকে সীমানা ছিল হচ্ছে পদ্মা নদী। তাহলে যদি আপনি বাংলাদেশের নদী সম্পর্কে ধারণা রাখেন, আমরা বাংলাদেশের নদী পড়িয়েছি আপনাদের, নদী সম্পর্কে ধারণা রাখেন, তাহলে এই যে ব্রহ্মপুত্র বা যমুনা নদীর কিন্তু পূর্ব অংশ হচ্ছে বঙ্গ এবং পশ্চিম অংশ হচ্ছে পুন্দ্রের একটা অংশ হচ্ছে বরেন্দ্র। আবার এটা যদি আপনি চিন্তা করেন মেঘনা নদী, এটা কিন্তু টোটালি মেঘনা নদী। তাহলে মেঘনা নদীও কিন্তু হচ্ছে বঙ্গের পূর্ব সীমানা। কার সীমানা? বঙ্গের পূর্বাঞ্চলের সীমানা। মেঘনা নদী হচ্ছে বঙ্গের পূর্বাঞ্চলের সীমানা। আর এইখানে যে নদীটা, এই নদীটা হচ্ছে, আচ্ছা, এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ভাগীরথী, কি বলে, হাড়িয়াভাঙ্গা নদী, কিন্তু এটার সীমানাটা এখানে আরো আসবে। তাহলে এখানে হচ্ছে ভাগীরথী নদী। কি নদী? এখানে হচ্ছে ভাগীরথী নদী, কারণ ভাগীরথী নদী তো আর সীমানা নির্ধারণের নদী না, ঠিক আছে। এটা হচ্ছে ভাগীরথী নদী, এটা আরেকটু আসবে আরও এই অঞ্চল জুড়ে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম পুন্দ্র, বরেন্দ্র, আমরা দেখলাম বঙ্গ, ঠিক আছে। এই বঙ্গ অঞ্চলে কোন কোন জনপদ ছিল? ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটাকে পুরোটা মুছে ফেলে আবার নতুন করে আমরা দেখি যে বঙ্গ কেন এত ইম্পর্টেন্ট, বঙ্গর কোন কোন অঞ্চল নিয়ে আমাদের একটু ডিটেলস জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, ধরেন এই বেগুনি কালারের অংশটা হচ্ছে কি? বেগুনি কালারের অংশটা হচ্ছে বঙ্গ। তাহলে বঙ্গের কোন কোন অংশ বঙ্গের মধ্যে পড়ছে? যেমন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে কুষ্টিয়া, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কুষ্টিয়া, এই কুষ্টিয়া অঞ্চলটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত, ঠিক আছে। কুষ্টিয়া অঞ্চলটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে এই যে রাজবাড়ী, এই যে ফরিদপুর, এই যে মাদারীপুর, এই যে গোপালগঞ্জ, ঠিক আছে, এই অঞ্চলটাও কি বঙ্গের অন্তর্ভুক্ত। এবং এখানে আছে ময়মনসিংহ, তাও বঙ্গের অন্তর্ভুক্ত ছিল একসময়। এগুলো আপনার বইতে লিস্ট আছে, সবগুলো একটু দেখে পড়ে ফেলবেন। এই বঙ্গের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমতট, যেটা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, অর্থাৎ যদি আমি এখানে বলি বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল নিয়ে যে জনপদ, সেটা হচ্ছে সমতট। এই সমতটে ত্রিপুরার অংশটুকুও ছিল, ত্রিপুরার কুমিল্লার অংশটুকুও ছিল সমতট, ঠিক আছে। আচ্ছা, এই সমতটের পরে এখানে দেখেন বর্তমানে বরিশাল অঞ্চল জুড়ে
একটা জনপদের অস্তিত্ব পাওয়া যায়। এই জনপদের নাম ছিল হচ্ছে কি চন্দ্রদ্বীপ বা বাকলা বা ইসমাইল ইসমাইলগঞ্জ অথবা বরিশাল। ঠিক আছে, তাহলে বঙ্গ সমতট চন্দ্রদ্বীপ। আর এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন বৃহত্তর সিলেট অঞ্চল, বৃহত্তর সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই বৃহত্তর সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে যে জনপদ ছিল এটার নাম হচ্ছে হরিকেল। এটার নাম কি ছিল? হরিকেল। আর যদি আমরা চিন্তা করি প্রাচীনকালে এই যে রাঙ্গামাটি, রাঙ্গামাটির পুরাতন নাম হচ্ছে হরিকেল। ঠিক আছে, রাঙ্গামাটির পুরাতন নাম হচ্ছে হরিকেল। তাহলে আমরা পুন্দ্র দেখলাম, আমরা বরেন্দ্র দেখলাম, আমরা গৌড় দেখলাম, আমরা রাঢ় দেখলাম, বঙ্গ, চন্দ্রদ্বীপ, সমতট এবং হরিকেল। ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপরের আলোচনা যাই। পুন্দ্র। এতক্ষণ তো আমরা আলাদা আলাদাভাবে দেখছি, এখন আমরা এতক্ষণ আমরা যেটাতে সবাই একসাথে দেখছি যে পুন্দ্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, হরিকেল, রাঢ়। ঠিক আছে, এখন একটু আমরা আলাদা করে দেখি। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন এই যে সবুজ অংশটা, এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে অংশটা রাঢ় অঞ্চলে পড়েছে, আর বাকি যে স্কাই ব্লু অংশটুকু হচ্ছে রাঢ় অঞ্চল, পুন্দ্র অঞ্চল, যেটা বাংলাদেশের বাইরে পড়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পুন্দ্র অঞ্চলের যে কথাগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। এই যে পুন্দ্র, এই পুন্দ্রকেই বলা হয় প্রাচীন বসতি, অর্থাৎ এই অঞ্চলে যত বসতি ছিল এই বসতিগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুন্দ্র। ঠিক আছে, তাও পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই বাংলা অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম জনবসতি কোনটি, তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে পুন্দ্র। একই সাথে এটা প্রাচীনতম বসতি এবং প্রাচীনতম জনপদ, কারণ প্রাচীনতম বসতি যেটাকে মিন করে, প্রাচীনতম জনপদ একই বিষয়কে মিন করে। পিডিএফে উত্তর দিয়ে দিবেন। আচ্ছা, আমি কি এখানে কোনো প্রশ্ন দিয়েছি? ঠিক আছে, পিডিএফে এই মানচিত্রগুলো পিডিএফে উত্তর দিবেন। আচ্ছা, কি প্রশ্ন কি উত্তর এটা একটু ক্লিয়ার করেন এমডি ফয়সাল। আচ্ছা, মানচিত্রের উত্তর নাকি প্রশ্নের উত্তর? মানচিত্রে আবার উত্তর হয়? আপনারা যে শেখাই দিলাম, আপনারা ভিডিওগুলো দেখে দেখে পড়বেন। ঠিক আছে, তাহলে পুন্দ্র হচ্ছে প্রাচীনতম জনপদ, একই সাথে প্রাচীনতম জনপদে। এই পুন্দ্র নগর, এই পুন্দ্র জনপদের যে নগর কেন্দ্র বা রাজধানী ছিল তার নাম ছিল পুন্দ্রবর্ধন, পুন্দ্রনগর, বা যেটা বর্তমানকালে আমরা যেটাকে দেখি মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড় ছিল, হ্যাঁ, বগুড়ার মহাস্থানগড় ছিল এই পুন্দ্র অঞ্চলের রাজধানী। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে বর্তমান বৃহত্তর বগুড়া, যেটাকে মহাস্থানগড় হিসেবে জানি, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই পুন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। এই পুন্দ্র আমরা দেখি মৌর্য এবং গুপ্তদের শাসন আমলে। দেখেন, মৌর্য এবং গুপ্তদের শাসন মূলত ছিল বিহার, তাদের মূল শাসন ছিল বিহারে, এবং বিহারের পাটনা ছিল তাদের মূল রাজধানী। কিন্তু যখন তারা এই অঞ্চল শাসন করত, বাংলা অঞ্চল শাসন করত, সেই বাংলা অংশটার নামটা ছিল পুন্দ্র। ঠিক আছে, এই পুন্দ্র অঞ্চলের রাজধানী হচ্ছে পুন্দ্রবর্ধন, পুন্দ্রবর্ধন। ক্লিয়ার? যেটাকে আমরা বলি মহাস্থানগড়, পুন্দ্রবর্ধন বা মহাস্থানগড়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বিখ্যাত সম্রাট অশোক, যিনি মৌর্য বংশের সম্রাট ছিলেন,
ইনি পুন্ড্রতে মৌর্য শাসনের প্রাদেশিক রাজধানী স্থাপন করেন বা প্রভিন্সিয়াল যে ক্যাপিটাল যেটাকে আমরা বলি সেটা স্থাপন করেন। প্রশ্ন আসতে পারে পুন্ড্রতে মৌর্য শাসনের প্রাদেশিক রাজধানী স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন কোন মৌর্য সম্রাট? সম্রাট অশোক। এই কারণে এই অঞ্চলে বাংলার যে প্রাচীনতম লিপি বা মহাস্থানগড় লিপি এটি পাওয়া যায়। প্রশ্ন আসতে পারে বাংলার প্রাচীনতম লিপির নাম কি? এটা হচ্ছে ব্রাহ্মী লিপি বা মহাস্থানগড় ব্রাহ্মী লিপি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। তাহলে এই জায়গা থেকে আমাদের পুন্ড্র সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর রয়েছে, এর বাইরে তেমন একটা প্রশ্ন আসে না। আপনারা এই জায়গা থেকে যদি খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারেন তাহলে পুন্ড্র ওকে। তাহলে পুন্ড্র হচ্ছে প্রাচীনতম জনপদ বা প্রাচীনতম বসতি, এটিকে আমরা বলি প্রাচীনতম নগর কেন্দ্র। এটির যে রাজধানী সেটি হচ্ছে প্রাচীনতম নগর কেন্দ্র, যেটাকে আমরা বলি পুন্ড্রবর্ধন, পুন্ড্রনগর বা মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়ায় অবস্থিত। আর এটি ঐতিহাসিকভাবে মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্য, যাদের মূল শাসন ছিল বিহারের পাটনা কেন্দ্রিক, যেটাকে আগে বলতো পাটলিপুত্র, যেটাকে বর্তমানে বলে পাটনা, এবং তাদেরই প্রাদেশিক যে অঞ্চল, এটা একটা প্রদেশ ছিল পুন্ড্র প্রদেশ, যে পুন্ড্র প্রদেশের রাজধানী ছিল পুন্ড্রনগর। এবং এই কারণে এই বাংলা অঞ্চলে যত প্রাচীনতম লিপি পাওয়া যায়, এর মধ্যে যত লিপি পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে মহাস্থানগড় লিপি, এই অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি পুন্ড্র। তাহলে আমরা মহাস্থানগড় এই লোকেশনটা দেখলাম এবং মহাস্থানগড় সম্পর্কিত যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখি পুন্ড্র। আচ্ছা, পুন্ড্রর চিত্র এখানে নাই। আচ্ছা, পুন্ড্রটা আমরা জানি। আচ্ছা, পুন্ড্র সম্পর্কে আরও কিছু তথ্য আছে। ওকে, এই পুন্ড্র অঞ্চলে হিউয়েন সাংয়ের কথা আমরা জানি। আচ্ছা, হিউয়েন সাং কখন আসে? হিউয়েন সাং আসে হর্ষবর্ধনের সময়। কার সময়ে? হিউয়েন সাং আসে হর্ষবর্ধনের সময়ে। তখন তার যে গ্রন্থ নাম হচ্ছে সিদ্ধি, তার যে গ্রন্থ ওটার নাম হচ্ছে সিদ্ধি। সেই সিদ্ধি গ্রন্থে উনি প্রথম পুন্ড্রের কথা তুলে আনেন। ঠিক আছে, এরপরে দেখি 1879 সালে আলেকজান্ডার কানিংহাম নামক ভারতীয় একজন প্রত্নতত্ত্ববিদ প্রথম এই অঞ্চল আবিষ্কার করেন মাটির নিচ থেকে। আর এই অঞ্চলে যে যে বিখ্যাত নিদর্শন আছে সেগুলো হচ্ছে শাহ সুলতান বলখির মাজার, যেটাকে কোনো কোনো বইতে বলা হচ্ছে মাহি সাওয়ারের মাজার। তাহলে মাহি সাওয়ার কাকে মিন করতেছে? শাহ সুলতান বলখিকে মিন করতেছে। এরপরে হচ্ছে খোদাই পাথর, গোবিন্দ ভিটা এবং ভাসবিহার। এই চারটা নিদর্শন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপরে আমরা জানবো সেটা হচ্ছে বঙ্গ সম্পর্কে। অলরেডি আমরা জানি যে বঙ্গ বলতে আমরা কোন অঞ্চলকে বুঝে থাকি। ঠিক আছে, তাহলে বঙ্গ অঞ্চল বলতে আমরা এই অঞ্চলগুলোকে বুঝে থাকি। এখন বঙ্গ সম্পর্কে পরীক্ষায় যে তথ্যগুলো প্রায় আসে সেগুলো হচ্ছে এগুলো। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি এই অঞ্চলের প্রাচীনতম জনপদ সেটা হবে পুন্ড্র জনপদ। আর যদি বলি বৃহত্তম জনপদ তাহলে কোন জনপদ? সেটা হচ্ছে বঙ্গ। সোজা কথা, প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র জনপদ এবং বৃহত্তম জনপদ হচ্ছে বঙ্গ জনপদ। এর সীমারেখা কোথায় ছিল? এর সীমারেখা ছিল পশ্চিমে ভাগীরথী নদী, উত্তরে পদ্মা নদী, পূর্বে ব্রহ্মপুত্র নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এখান থেকেও কিছু কনসেপ্ট আপনাদের পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, যে বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল কোন নদী? সেই উত্তর হবে পদ্মা নদী।
ঠিক আছে। আর পশ্চিমাঞ্চলের সীমানা ছিল ভাগীরথী নদী। সেন আমলে, কোন আমলে? সেন আমলে এই বঙ্গ অঞ্চল মূলত দুটি অঞ্চলে বিভক্ত ছিল। একটা হচ্ছে বিক্রমপুর, যেটা হচ্ছে পদ্মা নদীর উত্তর অংশের অঞ্চল। যেমন আমরা যদি পেছনে ফিরে যাই, আচ্ছা, তাহলে আমরা এই বঙ্গ জনপদকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এই অঞ্চল, and then আরেকটা হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা। তাহলে এই অঞ্চলটাকে বলতো নাব্য, আর এই অঞ্চলটাকে বলতো বিক্রমপুর। এই বিক্রমপুর অঞ্চলের যে রাজধানী সেটা ছিল বর্তমান মুন্সিগঞ্জ, ঠিক আছে। আর নাব্যর যে রাজধানী সেটা ছিল নদিয়া, সেটা বর্তমান কুষ্টিয়াতেও পড়ে, ঠিক আছে। তাহলে আমরা বঙ্গ অঞ্চলটাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। তাহলে পদ্মা নদী, এটা হচ্ছে পদ্মা নদী, এটা হচ্ছে পদ্মা নদী। তাহলে পদ্মা নদীর উত্তরাংশে হচ্ছে বিক্রমপুর এবং পদ্মা নদীর নিচে হচ্ছে নাব্য। আচ্ছা, এখন বঙ্গ সম্পর্কে আমরা জানি যে সেন আমলে আমরা এই অঞ্চলকে মূলত দুটি অঞ্চলে ভাগ করি, সেটা হচ্ছে বিক্রমপুর এবং এই বিক্রমপুরের মধ্যে কোন কোন অঞ্চলগুলো ছিল? মুন্সিগঞ্জ ছিল, ঢাকা ছিল, ময়মনসিংহ ছিল এবং নারায়ণগঞ্জ এই অঞ্চলটা ছিল। সোজা কথায় বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা এর অধিকাংশ। আর নাব্যের মধ্যে কারা ছিল? কুষ্টিয়া, ফরিদপুর, পটুয়াখালী এবং বরিশাল, অর্থাৎ সম্পূর্ণ দক্ষিণাঞ্চল ছিল এই নাব্যের অন্তর্ভুক্ত। এই বঙ্গ সম্পর্কে আমরা প্রথম জানি এই মহিদাসের ঐতিহ্য আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায়। এই কারণে আমরা আমাদের আজকে পাঠের শুরুতে, আলোচনার শুরুতে বলছি যে এই ধরনের ঐতিহাসিক উৎসগুলো বা ইতিহাসের উৎসগুলো আমাদের, যেমন এখন আগে পড়ে আসছেন বলি এখন ঐতিহ্য আরণ্যকের যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটা আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন। এখন এই প্রাচীন গ্রিক লেখক, বিশেষ করে মেগাস্থিনিসের নাম আমরা একটু আগে জানি, মেগাস্থিনিস তার ইন্ডিকা বইতে আমাদের এই বঙ্গ অঞ্চলকে নাম দেন হচ্ছে গঙ্গারিধি বা গঙ্গারিডাই। অর্থাৎ বঙ্গ যে অঞ্চল যেগুলোকে বোঝায় গঙ্গারিধি বা গঙ্গারিডাই, সেই একই অঞ্চলকে বোঝায়, ঠিক আছে। বঙ্গ বলতে যে অঞ্চলকে বোঝায়, গঙ্গারিধি বা গঙ্গারিডাই বলতে ওই অঞ্চলগুলোকেই বোঝায়। আচ্ছা, এখন এই গঙ্গারিডাই এই অঞ্চলেরই দুটো গুরুত্বপূর্ণ জায়গা ছিল। একটা হচ্ছে চন্দ্রকেতুগড়, আরেকটা ছিল উয়ারি বটেশ্বর। চন্দ্রকেতুগড় কোথায় ছিল? যদি আমরা একটু পেছনে যাই, আমরা যদি এটাকে মনে করি হচ্ছে আমাদের কি বঙ্গ জনপদ বা আরেক নাম হচ্ছে গঙ্গারিডাই, তাহলে এই অংশে আচ্ছা এটা হবে না, এই অংশে ছিল চন্দ্রকেতুগড় এবং এইখানে নরসিংদীর এই অঞ্চলে ছিল উয়ারি বটেশ্বর। তাহলে উয়ারি বটেশ্বর এবং চন্দ্রকেতুগড় এটি ছিল মূলত প্রাচীন যে গঙ্গারিডাই জনপদ, সেই জনপদের অংশ দুটি অঞ্চল। কি কি? একটা হচ্ছে নরসিংদীর উয়ারি বটেশ্বর এবং পশ্চিম বাংলার চন্দ্রকেতুগড়।
উয়ারি বটেশ্বর এবং চন্দ্রকেতুগড়। আচ্ছা, আমরা এখানে ছিলাম। এই যে বঙ্গ জনপদের সীমানা সম্পর্কে আমরা বলছি, কোথায় বলছি? এই যে এখানে আমরা বঙ্গ জনপদের সীমানা সম্পর্কে বলছি, এটা আমরা কই থেকে জানি? এটা আমরা ডক্টর নিহার রঞ্জন রায়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ বাঙালির ইতিহাস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে বাঙালির ইতিহাস এই গ্রন্থটির রচয়িতাকে? বাঙালির ইতিহাস এই গ্রন্থটির রচয়িতাকে? বাঙালির ইতিহাস এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডক্টর নিহার রঞ্জন রায়। ঠিক আছে, এই নিহার রঞ্জন রায়ের বইতেই সর্বপ্রথম বঙ্গ জনপদের যে সীমানা, সেই সীমানা সম্পর্কে আমরা ধারণা পাই। আচ্ছা, এরপরে আমরা নেক্সট জনপদে যাই, সেটা হচ্ছে সমতট। সমতট বলতে বর্তমানে আমরা বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালীর এই অঞ্চলটা, অর্থাৎ কুমিল্লা বলতে ত্রিপুরা, কুমিল্লা এবং নোয়াখালী, এই অঞ্চলটাকে বুঝি সমতট হিসেবে। সমতট সম্পর্কে আমাদের যে তথ্যগুলো ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার। একটু খেয়াল করি, এটা শুধু পূর্ব না, একই সাথে দক্ষিণ পূর্ব বাংলার একটি জনপদ, যেটাকে আমরা বলি বর্তমানে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, এই অঞ্চল জুড়ে প্রাচীনকালে যে জনপদ ছিল সেটা ছিল সমতট। এটাকে আমরা মেঘনা পূর্ববর্তী অঞ্চল বলে থাকি। ঠিক আছে, যদি মেঘনা নদীর কথা চিন্তা করি, অর্থাৎ এটা হচ্ছে মেঘনা নদী, তাহলে মেঘনা নদীর এই পূর্ববর্তী অঞ্চলটাই হচ্ছে সমতট। এই সমতটের রাজধানী ছিল বড়কামতা বা রোহিতগিরি, বর্তমানে যেটাকে আমরা লালমাই পাহাড় অঞ্চল বলি বা লালমাই অঞ্চল, লালমাই পাহাড় বা ময়নামতি। এই লালমাই পাহাড় এবং ময়নামতি অঞ্চলে ছিল প্রাচীনকালে সমতটের রাজধানী বড়কামতা বা রোহিতগিরি। এখানে বলা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন হচ্ছে শালবন বিহার। তাহলে শালবন বিহার, এই ঐতিহাসিক নিদর্শনটি কোন জনপদে পাওয়া যায়? সেটা হচ্ছে সমতট। পরিব্রাজক হিউয়েন-সাং, যিনি হর্ষবর্ধনের সময় আসেন সপ্তম শতকে, মানে 600 থেকে প্লাস, মানে 600 কত হতে পারে? 678 হতে পারে, 650 হতে পারে, এটাকে বলি আমরা সপ্তম শতক। এই সময়ে উনি কোথায় আসেন? এই সময়ে উনি খ্রিস্টপূর্ব সপ্তম শতকে উনি এই সমতট অঞ্চলে আসেন। ঠিক আছে, এরপরে আমরা দেখি চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ বলতে আমরা বর্তমান বৃহত্তর বরিশাল এবং খুলনার কিছু অংশকে আমরা বুঝে থাকি। প্রাচীনকালে এটাকে বলা হতো বাকলা বা ইসমাইলগঞ্জ, ইসমাইলগঞ্জ বা বাকলা। আচ্ছা, ঠিক আছে, ওকে, ইসমাইলপুর, ইসমাইলগঞ্জ। আচ্ছা, এটা আপনারা নোটে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখানে দেখেন, বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। তাহলে চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোথায় ছিল? বর্তমান বরিশাল অঞ্চলটা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। ক্লিয়ার? আচ্ছা, এটি ছিল বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যে পড়তে। তাহলে যদি আমরা একটু পেছনে যাই, তাহলে আমরা দেখব এটা হচ্ছে মেঘনা নদী আর এটা হচ্ছে বালেশ্বর নদী, যেটা সুন্দরবনের ভেতর দিয়ে চলে গেছে। এই মেঘনা নদী এবং বালেশ্বর নদীর যে মধ্যবর্তী যে অঞ্চল, সেটাই হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ যে অঞ্চলটা, সেটার আগে নাম ছিল সাতগাঁও, পরে, অর্থাৎ প্রথমে এটার নাম ছিল চন্দ্রদ্বীপ, পরে এটার নাম হয়ে যায় সাতগাঁও বা কোথাও কোথাও বলা হচ্ছে সপ্তগাঁও। আচ্ছা, এরপরে আমরা দেখি চন্দ্রদ্বীপের যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে বর্তমান বরিশাল এবং এই বৃহত্তর অঞ্চলগুলোই হচ্ছে চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। বালেশ্বর এবং মেঘনা এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল চন্দ্রদ্বীপ।
যদি আমরা বলি বর্তমানে যে বরিশাল যে শহরটি রয়েছে, বরিশাল জেলা রয়েছে, ফিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, অর্থাৎ পরীক্ষায় ফিরোজপুর নিয়ে আসছে, পরীক্ষায় গোপালগঞ্জ নিয়ে আসছে। বর্তমানে গোপালগঞ্জে টুঙ্গিপাড়াই ছিল মূলত চন্দ্রদ্বীপ এই জনপদের রাজধানী। ঠিক আছে, ওকে। আর ওই যে খুলনা বাগেরহাটের কিছু অংশ ছিল। আচ্ছা, এখন দেখি আমরা গৌড়। তো গৌড় মূলত এই বাংলাদেশের এই যে পুন্দ্রের বাইরে, এটা হচ্ছে বাংলাদেশের, এটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ পুন্দ্র গৌড় যে অঞ্চলটা, সেই অঞ্চলের মধ্যে শুধু বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অংশটা পড়েছে, আর বাকি পুরোটা পড়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে যে গৌড়ের কোন অংশটা বাংলাদেশে, বা বাংলাদেশের কোন অঞ্চল প্রাচীন গৌড়ের অংশ ছিল, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, গৌড় সম্পর্কে আমরা যে তথ্যগুলো একটু ভালো করে জানবো, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে যেটা পড়ছে, এরপরে হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই পুরো অঞ্চল জুড়েই যে জনপদ ছিল সেটা হচ্ছে গৌড় জনপদ। গৌড় ছিল শশাঙ্কের সময়, সেটা গৌড় ছিল, এবং সেটা রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এবং পরে নাম হয়ে যায় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নাম হওয়ার আগে এর নাম ছিল মাকসুদাবাদ। কি নাম ছিল? মাকসুদাবাদ। ওকে, আমরা দেখি। আচ্ছা, ষষ্ঠ শতকে, অর্থাৎ যখন শশাঙ্ক ক্ষমতায় আসেন, যখন শশাঙ্ক ক্ষমতায় আসে, তখন একই সময়ে হর্ষবর্ধনও ক্ষমতায় আসে। শশাঙ্ক মারা যান, এরপর হর্ষবর্ধন ক্ষমতায় থাকে প্রায় 10 বছরের মতো। হর্ষবর্ধনও মারা যান। হর্ষবর্ধন মারা যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মাৎস্যন্যায়। ঠিক আছে। আচ্ছা, গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় পাণিনির গ্রন্থে। ব্যাকরণবিদ পাণিনির গ্রন্থে আমরা সর্বপ্রথম এই গৌড়ের ধারণাটা পাই। রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এখন এই যে রাজধানী কর্ণসুবর্ণ, এটা কার রাজধানী ছিল? এটা মূলত শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদ কার রাজধানী ছিল? মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খানের রাজধানী ছিল। মুর্শিদাবাদ সিরাজের রাজধানী ছিল। সিরাজউদ্দৌলার রাজধানী ছিল হচ্ছে মুর্শিদাবাদ। পরে ইংরেজরা এটা রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় নিয়ে যায়? কলকাতা নিয়ে যায়। পরে কলকাতা থেকে রাজধানী আবার কোথায় চলে যায়? দিল্লিতে চলে আসে। ঠিক আছে। এই মুর্শিদাবাদ রাজধানী হওয়ার আগে রাজধানী ছিল হচ্ছে দিল্লি। মোগলদের রাজধানী ছিল দিল্লি। পরে মোগল সুবেদাররা রাজধানী করে মুর্শিদাবাদ, রাজমহল, দেবগৌড় এই অঞ্চলে। ঠিক আছে। সুতরাং হিস্ট্রি এখানে রিপিট হয়। আচ্ছা, এইখানে আবার বললো প্রাচীন বাংলার দ্বিতীয় স্বাধীন রাজ্য, স্বাধীন রাজা ছিল শশাঙ্ক। তাহলে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজ্য ছিল বঙ্গ, দেন হচ্ছে গৌড়। ঠিক আছে। তাহলে প্রাচীন বাংলার দুটো স্বাধীন রাজ্যের একটি ছিল গৌড়, আর একটা ছিল হচ্ছে বঙ্গ। ঠিক আছে। গৌড়ের রাজা ছিল শশাঙ্ক, আর বঙ্গের ছিল সমাচার দেব এবং আরো কয়েকজন ছিল। আচ্ছা, এরপরে আমরা স্লাইডে দেখবো এটা। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আছে যে গৌড় বলতে আমরা কোন অঞ্চলটাকে বুঝি? বাংলা, বিহার, উড়িষ্যা যেটা রাজধানী ছিল আমরা গৌড়, সেটাকে আমরা বুঝি। মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। সরাসরি এইভাবে বলা যাবে না, কিন্তু পরীক্ষা আসছে মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল গৌড় অথবা মাকসুদাবাদ। এরপরে আমরা দেখি বরেন্দ্র বা বরেন্দ্রী। আমরা লোকেশনে বরেন্দ্র বা বরেন্দ্রী সম্পর্কে জানি। এটা ছিল উত্তরাঞ্চলের একটি জনপদ। আমরা যখন ইতিহাসের উৎস নিয়ে পড়ছি
তখন দেখছি সন্ধ্যাকর নন্দীর রামচরিত, যেটা রামপালের সময় রচিত হয়েছিল, সেই রামচরিত গ্রন্থে বলা হয় যে গঙ্গা এবং করতোয়া এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলই হচ্ছে বরেন্দ্র। আপনি যদি খেয়াল করেন, অনেকের ধারণা যে করতোয়া এখানে কেন আসবে। যদি অনেক পেছনে যাই, একটু পেছনে যাইতে হবে। আচ্ছা, ওকে, একটু খেয়াল করেন, এই আমরা যখন নদী পড়িয়েছি, তাহলে এই করতোয়া নদীটা সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পঞ্চগড়ের ভেতর দিয়ে এইভাবে প্রবাহিত হয়ে যমুনা নদীতে পড়েছে। তাহলে আর এইখানে ছিল হচ্ছে পদ্মা নদী বা গঙ্গা নদী। তাহলে গঙ্গা এবং এই যে করতোয়া যে মধ্যবর্তী অঞ্চলটা, এই মধ্যবর্তী অঞ্চলটাই ছিল কি? এই মধ্যবর্তী অঞ্চলটাই ছিল বরেন্দ্র। ঠিক আছে, এই মধ্যবর্তী অঞ্চলটাই ছিল বরেন্দ্র। তাহলে পরীক্ষায় যদি আসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি হিসেবে জানি? আমরা হচ্ছে বরেন্দ্রী বা বরেন্দ্র হিসেবে জানি। ওকে, ক্লিয়ার? তাহলে কোন নদী দুটো? গঙ্গা এবং করতোয়া। ক্লিয়ার? আচ্ছা, এই বরেন্দ্র জনপদের নামে 1910 সালে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়, সেটার নাম হচ্ছে বরেন্দ্র জাদুঘর। কি জাদুঘর? বরেন্দ্র জাদুঘর। এটি প্রতিষ্ঠিত হয় 1910 সালে। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর। তো বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1910 সালে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, এই যে বরেন্দ্রটা মূলত রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর এবং দিনাজপুর, মূলত এই 4টা জেলা জুড়ে অবস্থিত। এরপরে আমরা দেখি রাঢ়। আমরা রাঢ় দেখিয়েছি, যেটা বর্তমানে ভারতের 24 পরগনা বা ভাগীরথী নদীর পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, এই রাঢ় সম্পর্কে দেখব। দেখেন, এইটা যদি হয় ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর পূর্ব পারে হচ্ছে বঙ্গের সীমানা, আর এই পশ্চিম পাশে হচ্ছে রাঢ় বা সূক্ষ্ম। ঠিক আছে, এই যে রাঢ় বা সূক্ষ্ম হচ্ছে পশ্চিম বাংলার, এই পশ্চিম বাংলার হচ্ছে দক্ষিণের দিকে, আর এর রাজধানী ছিল কটিবর্ষ। তাহলে কটিবর্ষ কার রাজধানী ছিল? রাঢ়ের রাজধানী ছিল। এই রাঢ়ের মানুষের আচরণ ছিল রুক্ষ। এই রুক্ষ এটা কে বলে? এই যে জৈন ধর্মের প্রচারক যিনি, উনি যখন ওইখানে ধর্ম প্রচারণা করতে যান, তখন ওই অঞ্চলের মানুষরা তাকে কুকুর লেলিয়ে দেয়, তার পেছনে কুকুর লেলিয়ে দেয়। এখন তিনি তার ধর্মগ্রন্থে বলেন এই অঞ্চলের প্রকৃতিও রুক্ষ, মানুষেও রুক্ষ। আচ্ছা, এরপরে হচ্ছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত মূলত একটি সমুদ্র বন্দর। কোথাও কোথাও এটাকে তাম্রলিপ্ত না বলে বলা হচ্ছে দণ্ডভুক্তি। কি? দণ্ডভুক্তি। তাহলে তাম্রলিপ্ত এবং দণ্ডভুক্তি মূলত একই জনপদকে মিন করে। গ্রিক পণ্ডিত টলেমি একজন গ্রিক পণ্ডিত, তিনি তার মানচিত্রে তমোলিটিস নামে একটি বন্দর নগরীর কথা উল্লেখ করেন, যেটাকে আমরা বলি তাম্রলিপ্ত। আর এইটি হচ্ছে বাংলার প্রাচীনতম বন্দর। তাহলে পরীক্ষা প্রশ্ন এভাবে আসতে পারে, বাংলার প্রাচীনতম বন্দর কোনটি? সেটা হচ্ছে তাম্রলিপ্ত। আর তাম্রলিপ্ত 7ম শতক থেকেই কি হিসেবে পরিচিত ছিল? দণ্ডভুক্তি হিসেবে। আমি একটু স্লো যাচ্ছি, কারণ ইতিহাসটা অনেকের কাছে খুব রূঢ় মনে হয় বা খুব বেশি দুর্বোধ্য মনে হয়, সে কারণে আমি একটু আস্তে যাচ্ছি। হয়তোবা এই লেকচারটা আমাদের আগামী ক্লাসেও কন্টিনিউ করা লাগতে পারে। ঠিক আছে, আপনারা গত ক্লাসের অর্থনীতির যে লেকচারের যে শিটটা, সেটা আজকে আমি আপনাদের দিয়ে দেব, তবে এই লেকচারটা আপনাদের আরেকদিন কন্টিনিউ করতে হতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি হরিকেল। হরিকেল বলতে আমরা পূর্ববঙ্গের অর্থাৎ সমতটের আরও পূর্বের
পাহাড়ি যে জনপদ আছে, বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলকে আমরা বুঝে থাকি কি হিসেবে? হরিকেল হিসাবে। যদিও অনেক অংশে বলা হয় হরিকেল হচ্ছে রাঙ্গামাটির পুরাতন নাম। তাহলে পাহাড়ি যে জনপদ, সেই পাহাড়ি জনপদটা হচ্ছে হরিকেল। যদি আমরা দেখি বর্তমানে সিলেট থেকে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল বিস্তৃত আছে সেটাই ছিল হরিকেল। আর রাঙ্গামাটি জেলার পূর্ব নাম ছিল হরিকেল। অনেকে হরিকেল বলতে সিলেট বোঝায়। সিলেটের আগের যে অঞ্চল সেটা হচ্ছে হরিপুর, হরিকেল না। হরিপুর গ্যাস ক্ষেত্র, এই অঞ্চলটাতে সিলেটের প্রাচীন অঞ্চল, এখানে গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে সপ্তগাঁও, অর্থাৎ যেটাকে আমরা চন্দ্রদ্বীপ বলতাম সেটাই হচ্ছে সপ্তগাঁও, অর্থাৎ খুলনা এবং বঙ্গোপসাগরের যে তীরবর্তী অঞ্চল সেটি ছিল সপ্তগাঁও। এরপর হচ্ছে কামরূপ। কামরূপ বলতে আমরা বর্তমান রংপুর, ভারতের জলপাইগুড়ি এবং আসাম, এই সম্পূর্ণ অঞ্চলটা নিয়ে যে জনপদ সেটা হচ্ছে কামরূপ। আমরা বলি কামরূপ কামাখ্যা। ঠিক আছে, আচ্ছা, একটু পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে কিনা একটু জানান। একটু পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, আমরা আরও 10 মিনিট পড়াবো, যেহেতু আর 10টা বাজে আপনাদের একটা ক্লাস আছে। মূলত এই ক্লাসটা 8টা বাজে শুরু হয়েছে, বা বিভিন্নভাবে আমরা গড়াইতে গড়াইতে সেটা এখানে চলে আসছে। আর 5 মিনিট আমরা আলোচনা করবো, এরপর আপনি একটু রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পর আপনারা বাংলা ক্লাস করবেন। এবং এর যে বাকি অংশটুকু আমরা আগামী ক্লাসে, ঠিক আগামী ক্লাসে লেকচার 7 নামে বাকি অংশটুকু কমপ্লিট করব। ঠিক আছে, ওকে। কারণ আপনাদের একদিনে সব ইতিহাসের বোঝা মাথায় চাপিয়ে দিতে পারছি না। আমরা ইচ্ছা করলে একটু পর্যন্ত রাখতে পারি, আমরা আগামী ক্লাসে বাকি অংশটুকু পড়ব। ঠিক আছে, আজকে যেহেতু একটু পর্যন্ত হয়ে গেছে, আজকে একটু পর্যন্ত থাক। আপনাদের কোনো কমেন্ট আছে কিনা জানান। আপনাদের কোনো কমেন্ট থাকলে জানান। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব, যেহেতু 10টা আপনাদের বাংলা ক্লাস আছে। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এই লেকচার সাথে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই প্রত্যাশায় আমরা আজকে ক্লাসটা এখানে ক্লোজ করব। ঠিক আছে, আচ্ছা, ওকে। কারণ এখানে আসলে আপনারা শিখতে আসছেন, আপনাদের জোর করে আপনাদের যতটুকু সম্ভব একটা সময়সীমার মধ্যে পড়ানোর চেষ্টা করি আমি। কারণ আসলে দীর্ঘ সময় আসলে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। এগুলো একটু আসলে খুব স্লো গোয়িং আইটেম, যে আসলে ধারণাগুলো একটু আসতে যাওয়া বাটো। এই জন্য আজকে আমরা এই লেকচারটাকে আমরা, ঠিক আছে, 2টো ক্লাসে কমপ্লিট করব। তো সেই প্রত্যাশায় আগামী মঙ্গলবারে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশায়। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।